শিক্ষার্থীবৃন্দ, হোম টিউটরসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নিলয় আছি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরসন্ধি। গত ক্লাসে আমরা সন্ধির বেসিক পার্টটুকু জানতে পারছি যে সন্ধি কি, সন্ধি কত প্রকার, কি কি এসব আমরা গত ক্লাসে জেনেছি। তো আমরা গত ক্লাসে জেনেছি সন্ধি। তো আরেকবার একটু যদি আমরা রিভিউ করি, সন্ধি জিনিসটা কি আমরা গত ক্লাসে জেনেছি যে কোনো কিছুর মিলন অথবা কোনো ধ্বনির মিলনই হচ্ছে সন্ধি, তাই না? তো আবার সন্ধি কত প্রকার জানছি, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয়। তো আমরা জেনেছি গত ক্লাসে যে সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম সন্ধি। আবার এই বাংলা সন্ধিও আবার দুই প্রকার, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি তিন প্রকার, সেই তিন প্রকার হচ্ছে স্বরসন্ধি আছে, সাথে ব্যঞ্জন সন্ধিও আছে, তার সাথে আরেকটা সন্ধি যোগ হয়েছে, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরসন্ধি। এই স্বরসন্ধি নিয়ে আমরা আলোচনা করব যে স্বরসন্ধি বিষয়টা কি। তো আজকে আমরা কনসেপ্ট পুরো ক্লাসটা এই স্বরসন্ধির কনসেপ্টটা ক্লিয়ার করব, যাতে করে তোমরা খুব ভালো করে বুঝতে পারো এবং ইন ফিউচারে তোমাদের স্বরসন্ধি বিষয়ে বুঝতে কোনো সমস্যা না হয়ে থাকে। তো আমরা গত ক্লাসেই বলছি যে আমরা সন্ধিটা বেসিক্যালি সবাই মুখস্থ করে যাই, বুঝা যায় না, এই জন্য আমরা এটা ভালো মতন বুঝে উঠতে পারি না। তো আমাদেরকে ভালোভাবে বুঝে উঠতে গেলে আমাদেরকে ভালো মতন একটু বুঝতে হবে, সময় দিতে হবে, পড়তে হবে, তাইলেই আমরা ভালো মতন বুঝবো, তাই না? তো আজকে আমরা দেখা যাক যে স্বরসন্ধি কতটুকু শিখতে পারি। আশা করি তোমরা যদি ভালো মতন ক্লাসটা দেখো তাহলে তোমাদের স্বরসন্ধির ব্যাপারে পুরো বিষয়টা অথবা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমরা আজকে স্বরসন্ধি বিষয়ে আলোচনা করব। তাহলে আসো প্রথমেই আসি যে স্বরসন্ধি জিনিসটা কি বা বিষয়টা কি, তাই না? স্বরসন্ধি বিষয়টা কি, এটা হচ্ছে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো স্বরধ্বনির সঙ্গে যে স্বরধ্বনির যে মিলন, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন, সেটা হচ্ছে স্বরসন্ধি। কি বললাম? স্বর তো বুঝতেই পারতেছো স্বরধ্বনি কি, স্বরসন্ধি কি। তাহলে আমরা বললাম যে আমরা জেনেছি যে ধ্বনির মিলনই হচ্ছে সন্ধি। তাহলে এখন স্বরসন্ধি কোনটা? স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন, সেটাই হচ্ছে স্বরসন্ধি। বুঝতে পারছো? তাহলে সংজ্ঞা যদি তোমাদেরকে কেউ আস্ক করে যে স্বরসন্ধি কি, তাহলে তোমরা বলতে পারবা। তো তাহলে স্বরসন্ধির সংজ্ঞাটা আমরা এখন জানতে পারলাম। তো এখন দেখো ব্যাপারটা ট্রিকি ব্যাপার হচ্ছে, এই যে স্বরসন্ধি আমরা পড়বো, এই স্বরসন্ধি কিন্তু অনেকগুলো সূত্রও আছে। তো আমরা জানি স্বরধ্বনি অথবা স্বরবর্ণ কতগুলা টোটাল আমরা আগের ক্লাসে পড়ছি, তাই না? ধ্বনির ক্লাসে পড়ছি। তো আমরা জেনেছি যে স্বরবর্ণ হচ্ছে 11টা, কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। আমরা একটা গত ক্লাসে বা তার আগের ক্লাসে, আমি যে বিগত ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি আলোচনা করছি। তো আমরা জানি টোটাল স্বরবর্ণ হচ্ছে 11টি। তো এই যে 11টা স্বরবর্ণ আছে, এদের কিছু সূত্র আছে যে এটা যোগ করলে কি হয়। তো আমি যে বললাম যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন, সেটাই হচ্ছে স্বরসন্ধি। তাহলে সেটা কেমন হইতে পারে? যেমন এটা এরকম হইতে পারে স্বরেও, অথবা আমাদের একটা প্রচুর প্রচলিত ধ্বনি, সেটা হচ্ছে বিদ্যালয়। আমরা ছোটবেলা থেকেই জানি যে বিদ্যালয়, তাই না? বিদ্যালয়। দেখো আমি যে বললাম যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন, তো বিদ্যালয়কে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি আসবে? দেখো, বিদ্যা যোগ আলয়, তাই না? এটাই তো আসে, তাই তো? তো দেখো বিদ্যা যোগ আলয়, এই যে আমি যে সন্ধি বিচ্ছেদ করলাম, এই যে শব্দটার শেষ বর্ণ বা শেষ বর্ণ হচ্ছে আ, বিদ্যা, আ রিলেটেড, আ কিন্তু আছে একটা, যদি উচ্চারণ করো তাহলে আ আসবে, তাই না? এই যে আ আসলো, এবং এই প্রথম বর্ণ, দেখো পরের শব্দটার প্রথম বর্ণও কিন্তু আ আছে। এই যে দুইটাই কি স্বর বর্ণ না, বলো তো? তাহলে উচ্চারণ যখন করবো উচ্চারণের সময় সেটা হয় ধ্বনি, তার দুইটাই স্বরধ্বনি না? এই যে স্বরধ্বনির যে মিলন, সেটাই হচ্ছে স্বরসন্ধি। বুঝতে পারছো? তাই এই যে স্বরবর্ণ, তো এখন যদি সেটা ব্যঞ্জন বর্ণ হয় তখন আমরা পরে জানবো। তো আমরা আপাতত জানলাম স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন, সেটাই হচ্ছে স্বরসন্ধি। ঠিক আছে? এই ব্যাপারটুকু তো এতটুকু ক্লিয়ার, তাই তো? এটুকু বুঝতে পারছো তোমরা? যাই হোক, এরপরে যে কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো দেখব। তোমাদেরও উচিত এই নিয়মগুলো দেখা, এবং আমি একটা একটা করে উদাহরণ দেব। প্রত্যেকটা স্বরসন্ধির যে সূত্র আছে সেইগুলোর একটা একটা করে উদাহরণ দিব। তোমরা বাকিগুলো ভালো মতন বারবার এক্সারসাইজ করবা, প্র্যাকটিস করবা, দেখবা, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি শুধু তোমাদেরকে বুঝাই দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো, প্রথমে যদি আমি আসি, প্রথম অক্ষর স্বরবর্ণের প্রথম অক্ষর স্বরেয়। তো স্বরেয়তে যদি আমি আসি, স্বরেয় প্লাস স্বরেয় যোগ করে হয় সবসময় স্বরেয়া। যদি দেখো এরকম ধ্বনি, এখন ভাই এই বিষয়টা কি আমরা তো বুঝলাম না, তাই না? এটা তো বুঝলাম না। এখন যদি আসি আমি, দেখো এখন যদি আসি নর,
দেখো নর যোগ অধম হইল কি নরাধম। ব্যাপারটা কিভাবে আসলো সেই বিষয়টা আমাদেরকে আসলে জানতে হবে, তাই না? এই বিষয়টা না জানলে তো আমরা বুঝতে পারবো না যে কিভাবে কি হইলো। তো দেখো নর যোগ অধম, অর্থাৎ নর শব্দটাকে যদি আমরা শেষ অক্ষরটা ভাঙ্গি, দেখো তার সাথে শেষে কিন্তু অ আছে না, এবং অধমের প্রথম বর্ণটা তো স্বরেয়ই। তো স্বরেয় নীলা যে এই যে আকারটা আসলো অর্থাৎ আ আসলো, এটা তো বুঝতে পারছো তোমরা, বুঝো নাই যে স্বরেয় যোগ হয়ে স্বরেয়া হইলো, অর্থাৎ এই যে নরর ও, এখানকার ও আর এই যে ও যোগ হয়ে এই আকারটা আসলো, তাইলে আমরা বলতে পারি স্বরেয় যোগ স্বরেয় হয়ে সবসময় স্বরেয়া হয়। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো। তা তোমাদের বইয়ে এরকম বিশদ আরো কিছু উদাহরণ আছে, তোমরা এগুলা দেখবা। তো এই যে নিয়মটা হয়তোবা তোমরা দেখছো যে এই বিষয়টা কি জানতা না, তো এখন বুঝে নাও যে এই যে স্বরেয় শেষে যে স্বরেয়টা আছে এবং প্রথম বর্ণের যে স্বরেয়, এই স্বরেয় যোগ হয়ে কিন্তু স্বরেয়া হইলো। ঠিক আছে, তো এটুক তো বুঝতে পারছো তোমরা। এরপর আসো স্বরেয় যোগ স্বরেয় গেল, এরপর আমরা আসবো স্বরেয় যোগ স্বরেয়া। স্বরেয় যোগ স্বরেয়া যোগ করে হচ্ছে স্বরেয়া হচ্ছে। কিভাবে হচ্ছে, ওই যে আসো এবার আমরা যদি স্বরেয় যোগ স্বরেয়া যদি আসি, তাইলে আমরা যদি হিম যোগ আলয় যদি আসি, আমি হিম যোগ আলয়, দেখো হিম উচ্চারণ শেষে কিন্তু একটা স্বরেও আসে, আর এই যে আ, তো স্বরেও যোগ আ যোগ করে দেখো স্বরে আসতেছে, তো শেষে আসবে হিমালয়, তাই না? হিমালয়। তো এই যে স্বরেয়াটা যে আসতেছে, স্বরেও আর স্বরেয়া যোগ করে যে স্বরেয়াটা আসতেছে, এটাই আমরা এই সূত্রে বলতে পারি। তো স্বরেয় যোগ স্বরেয়া হলেও স্বরেয়া, স্বরেয় যোগ স্বরেয় যোগ হলেও স্বরেয়া। তো বুঝা গেছে? এরপর আসো, তাহলে স্বরেয়র কাজ শেষ, এবার আসো স্বরেয়া। বা আ যোগ আ মিলে হয় স্বরেয়া বা আ, তাই না? কিভাবে হয় আমরা যে প্রথমেই দেখলাম যে বিদ্যা যোগ আলয় দেখলাম তোমাদেরকে আগের, তোমরা যদি ভিডিওটা টেনে দেখো যে বিদ্যা যোগ আলয়, বা আমি আবার লিখে দিচ্ছি, দেখো বিদ্যা যোগ আলয়, এই যে বিদ্যার আ আর আলয়ের আ মিলা কিন্তু হচ্ছে বিদ্যা। বিদ্যালয়, তাই না? তো এটাই স্বরেয়া যোগ স্বরেয়া মিলে হচ্ছে স্বরেয়া, স্বরেয় যোগ স্বরেয়া মিলেও স্বরেয়া, স্বরেয় যোগ স্বরেয় মিলেও হচ্ছে স্বরেয়া। তো এটুক তো তোমরা বুঝতে পারছো, এটুকু তো আশা করি তোমাদের সমস্যা নয়। তারপরেও তোমরা, আমি বারবার বলতেছি, তোমরা তোমাদের বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো দেখবা, সেগুলো তোমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আমরা যদি আসি স্বরেয় যোগ হিস্যি। স্বরেয় যোগ হিস্যি মিলে হচ্ছে এ, স্বরেয় যোগ হিস্যি মিলে হচ্ছে এ। কিভাবে হচ্ছে দেখো, আমি যদি লিখি শুভ যোগ ইচ্ছা, এইটা কিন্তু পুরোপুরি ভাবে আসবে না, সংক্ষিপ্ত রূপটা আসতেছে। তোমরা কিন্তু এই মজার ব্যাপারটা দেখো, এ লিখতেছি কিন্তু এ কিন্তু আসতেছে না, এর সংক্ষিপ্ত রূপ। আমরা যে পড়ছি বর্ণের প্রত্যেকটা অক্ষরের সংক্ষিপ্ত রূপ থাকে পূর্ণ রূপ, তো পূর্ণ রূপটা আসতেছে না, এর হচ্ছে যে চিহ্ন অথবা কার ফলা যে আমরা গত ক্লাসে পড়ছি সেসব কিন্তু আসতেছে, তাই না? তো দেখো শুভ যোগ ইচ্ছা যদি আমি লিখি, তো এটা সন্ধি বিচ্ছেদ পুরো শব্দটা হবে শুভেচ্ছা, তাই না? শুভেচ্ছা। তো দেখো শুভ স্বরেও আর ইচ্ছার সই, এই মিলা হচ্ছে একার আসছে, একটা একার আসছে না, এই যে এই একারটা যে আসছে এটাই হচ্ছে স্বরেয় যোগ হর্ষই ইজ ইকুয়াল টু হচ্ছে এ। বুঝতে পারছো? তাহলে দেখো শুভ যোগ ইচ্ছা যে আসছে, শুভ স্বরেয় আর ইচ্ছার রহস্যই, এটা মিলে হচ্ছে একার আসছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে স্বরেয় যোগ হর্ষই মিলে হচ্ছে একার। হ্যাঁ, এরপর আসো আমরা যদি আসি যে স্বরেয়া যোগ অবশ্যই এই ক্ষেত্রেও হবে একার, স্বরেয় যোগ একার এই ক্ষেত্রেও হবে একার। কিভাবে হবে দেখো, আমি যদি এখন লিখি যথা যোগ ইষ্ঠ, কি লিখবো? যথা যোগ ইষ্ঠ, যথা
যোগ ইষ্ঠ বা ইষ্ঠ, তাহলে হবে যথেষ্ট। যথেষ্ট হয়েছে, তাই না? তো এই যে যথার আকার আর ইষ্ঠর যে ই, তো এইটা মিলা হয়ে গেল এ, এই যে এ, বুঝতে পারছো? তো ব্যাপারটা কিন্তু খুবই সহজ। তোমরা যদি একটু ট্রিকি ভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু সন্ধি থেকে মার্কস তোলা বা ক্যারি করা খুবই সহজ। তো তোমাদেরকে একটু ভালো মতন বুঝে শুনে যদি তোমরা পড়ো, বুঝে পড়ো, তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে খুব সহজ লাগবে। আর সন্ধি থেকে মার্কস পাওয়া কিন্তু খুবই ইজি। তোমরা শুধু একটু ভালো মতন বুঝে শুনে পড়াশোনা করবা, তাহলে দেখবা সন্ধি ব্যাপারটা খুবই সহজ। এটা আসলে আমরা আমাদের পড়া আর ল্যাকিংস বলতে পারো, শিখানোর ঘাটতি, বা আমরা নিজে থেকে পড়ি না, এই জন্যই কিন্তু আমরা সন্ধিটা ভালো মতন বুঝে উঠতে পারি না। তো তোমরা যদি এখন মনোযোগ দিয়ে এবং বুঝে শুনে পড়ো এই ক্লাসটা, এবং এই ক্লাসটা দেখো, ভালো মতন বুঝো, তাহলে আশা করি সন্ধি বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা দেখলাম স্বরেয়া যোগ হস্যই হইলে হচ্ছে একার, বা স্বরেয় যোগ হস্যই হয়ে হচ্ছে একার, তাই না? তো এটুক তো তোমাদের এই বিষয়টা তো ক্লিয়ার, এই পর্যন্ত তো ক্লিয়ার। আর কোনো সমস্যা আছে? এই পর্যন্ত আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। তো এরপর আসো স্বরেয় যোগ হস্য, এটা একটু মিশায় ভালো মতন লেখে, তাই না? স্বরেয় যোগ হস্য অথবা স্বরেয় যোগ হস্য, ঠিক আছে? স্বরেয় যোগ হস্য হইলে কি হয় সেটা ব্যাপার আছে। স্বরেয় যোগ হস্য অথবা স্বরেয় যোগ হস্য হইলে সবসময় ও হবে। কি হবে? ও হবে, ও হবে, দুটাতে ও হবে, ঠিক আছে? এখন আসো উদাহরণ দেখি। এটার যদি উদাহরণ দেখি, দেখা যাক যদি আমি দিই সূর্য যোগ উদয়, তাহলে কি হবে দেখো? সূর্যোদয়। স্বরেয় যোগ হস্য, তাহলে দেখো সূর্যর ও আর উদয়ের হস্য, এটা মিলে কিন্তু কি হলো? ওকার হলো। ব্যাপারটা সবই একই কিন্তু একটু আলাদা, তাই না? তাহলে সূত্রটা যদি তোমরা একবার দেখে নাও বা ভালো মতো মাথায় ঢুকায় নাও, তাহলে তোমাদের আশা করি আর কোনো বেশি সমস্যা হবে না। তাহলে দেখো সূর্যর স্বরেয় আর উদয়ের কি হস্য, এটা মিলে হলো ওকার। এবার এখন যদি আমি লিখি, দেখো যথা যোগ উচিত, এখন দেখো এই যে আকার আর উকার, এটা মিলে কি হবে? ওকার। তাহলে হচ্ছে যথ, তাই না? এটাই তো আসতেছে। তো দেখো তাহলে এটুক তো ক্লিয়ার যে আকার উকার মিলে হচ্ছে ওকার, কিভাবে হচ্ছে তোমরা এটা দেখলা। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। এরপরে তোমাদের যেগুলা আছে, তোমাদের আরো যেগুলা তোমাদের বইয়ে যেসব উদাহরণ আছে, যেহেতু তোমাদের যেগুলা আছে আমি কিছু দেখাইলাম, তো তোমরা যে আরো কিছু উদাহরণ আছে তোমাদের বই স্বরসন্ধির, এইসব বিষয় দেখবা, অবশ্যই দেখবা, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর যে স্বরেয় প্লাস এই সময় ঔকার, এই যে এইসব বা স্বরের সমান এ, এইসব হচ্ছে ঐকার হয়, এগুলা তোমরা দেখবা, ঠিক আছে? মহাযোগ ঔষধ, এটা যে মহা ঔষধ, এগুলা দেখবা। তাহলে জন যোগে জৈনক, এই যে আমি এগুলা তোমরা দেখবা। এছাড়াও এখন আমরা যাব হস্যই, মানে স্বরের তো দেখালাম, এর বাকিগুলো তোমাদের আছে। আশা করি একটা দেখালেই তোমরা খুব ভালো মতন বাকিগুলা বুঝতে পারবা। তো নিয়ম সব এক, তোমরা ভালো মতন, আমি বারবার বলতেছি স্বরসন্ধির যে এই নিয়মগুলো আছে, আবার যে উদাহরণগুলো আছে, এগুলা কোন সন্ধির তোমাদের আসতে পারে। এখন তোমাদের আসতে পারে যথা যোগ উচিত, এটা কোন সন্ধির উদাহরণ? বিসর্গ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এসব আসতে পারে। তখন তোমরা কোনটা দেখাও? এই জন্য তোমাদের এই তোমার সূত্রটা জানা থাকলে আর এটা ভালো মতন বুঝলে তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো স্বরেয়র হিসাবটা গেল। এরপর যদি আমি আসি হস্যই, এরপর যদি আসি হস্য,
এগুলা যদি এখন আমি আসি তাহলে তোমরা বুঝতে পারবা যে এখন যদি আমরা এগুলো উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা যে তোমরা এই মানে এই সূত্রে যে উদাহরণ দিলে তোমরা এগুলো ভালো মতন করে বুঝতে পারবা। এখন যদি আমরা প্রথমে এইখানে একটু আমি ভুল করে ফেলছি যে দুইটাই হস্যু হয়ে গেছে, তো একটা এটা হস্যু হবে। হ্যাঁ, তো যাই হোক, তো হস্যু দেখো প্রথমে যদি আমরা এখন এগুলার উদাহরণ দেখি তাহলে তোমাদের কাছে এগুলা বেশ খুব ইজি মনে হবে, তাই না? তো উদাহরণ না জানলে কিন্তু আমরা বেসিক্যালি বুঝতে পারবো না। উদাহরণ যখন তোমরা উদাহরণটা থেকে বুঝতে পারবা তখনই তোমরা বিষয়টা ভালো মতন বুঝতে পারবা। তো হিস্যি যোগ হিস্যি মিলে কি হচ্ছে? দীর্ঘিকার। দীর্ঘিকার হচ্ছে কিভাবে দেখো, এখন আমি যদি আসি অতীত, অতি, এই যে হইসি আর এই যে হিস্যি, তো এটা মিলে হচ্ছে দীর্ঘিকার। দেখো তাহলে এখন কি হবে? অতীত আসতেছে কি? এই যে হিস্যি আর হিস্যি মিলে দীর্ঘি হইছে কি? ব্যাপারটা মজার না? যে এই সূত্রটা জানলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন এটা আসো তোমাদের এই যে তোমরা যেটা দিতে খুব মানে বিরক্ত বোধ করো, পরীক্ষা, এটার সন্ধি বিচ্ছেদ করি। দেখো তো পরীক্ষার যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে পরি যোগ ইক্ষা, তখন কি হবে? পরীক্ষা। বুঝতে পারছো? তাহলে হবে পরীক্ষা। তো আমরা এই যে দেখলাম যে হস্যই হস্যই মিলে হচ্ছে দীর্ঘই, এছাড়াও হস্যই দীর্ঘ মিলে হচ্ছে দীর্ঘই, তাই না? তো সেম ভাবে হস্য আর হস্য মিলা হয় দীর্ঘ, আর হস্য আর দীর্ঘ মিলাও হয় দীর্ঘ। কিভাবে হয় দেখো, আমি যদি এখন আসি মরু যোগ উদ্যান, মরু যোগ উদ্যান, মরুদ্যান আসে না? মরু যোগ উদ্যান, মরুদ্যান, তাহলে কি হচ্ছে দেখো, মরুর উ আর উদ্যানের উ, এটা মিলে হচ্ছে মরুদ্যান, তখন হচ্ছে হস্য দীর্ঘকার। ঠিক আছে? তো এরকমই হচ্ছে তোমাদের হস্য বা দীর্ঘ এর যদি আমি বলি তাহলে কি হবে দেখো, তাহলে হবে তোমার, আমি যদি বলি মহার যোগ ঊর্ধ্ব, মোহর যোগ ঊর্ধ্ব, তাহলে হবে মহার্ধ্ব। তো তোমরা এই ব্যাপারগুলো তোমাদের বইয়ে যে রুলসে যেগুলো আছে সেই বিষয়গুলো ভালো মতন খেয়াল করবা, সূত্রগুলো ভালো মতন পড়বা, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা, পুরো সন্ধির বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথম ক্লাসে তো তোমরা সন্ধির বেসিক পার্টটা জানছোই, তো তোমাদের অষ্টম শ্রেণী যেহেতু এগুলা ব্যাপার যদি তোমরা জানো তাহলেই তোমরা ভালো মতন পড়তে পারবা। তোমাদের বইয়ের বিশদ আরও জানতে পারবা। 9-10 যখন 9-10 এর পরের ক্লাসে যখন তোমরা 9-এ উঠবা, তো 9-এর বইয়ে ব্যাকরণ আরও ভালো মতন সাজায় দেওয়া আছে, সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। ওই বইটা তোমাদের অনেক দূর, অর্থাৎ তোমাদের চাকরি পর্যন্ত খুব কাজে দিবে। 9-10-এর বইটা তোমরা, আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন 9-10-এ উঠবা তোমাদের যে 9-10-এর ব্যাকরণ বইটা সেটা অবশ্যই তোমাদের কাছে রাখবা। 9-10-এর বাংলা ব্যাকরণ বইটাকে সবসময় চাকরি বা ভার্সিটির ক্ষেত্রে বাইবেল বলা হয়, ব্যাকরণের বাইবেল বলা হয়। ঠিক আছে? তো 9-10-এর বইটা তোমরা অবশ্যই যখন পড়বা তখন আরও বিশদ জানা থাকবে। তো আমি বলতেছি তোমাদের যে রুলসগুলো আছে তোমাদের বইয়ে স্বরসন্ধির, তো তোমরা সেগুলো দেখবা। আমি শুধু তোমাদেরকে কিছু হিন্টস দেখাইলাম যাতে করে তোমরা বুঝতে পারো। আশা করি তোমাদের স্বরসন্ধি নিয়ে আর কোনো সমস্যা নেই। তোমরা যদি এখন বাসায় এগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করো, রুলসগুলো পড়ো, ভালো মতন বুঝে পড়ো, তাহলে আশা করি স্বরসন্ধিতে তোমাদের খুব একটা প্রবলেম থাকবে না। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। তো আজকের ক্লাস স্বরসন্ধি নিয়ে এখানেই। আমরা নেক্সট ক্লাসে তোমাদের ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। তো ততদিন সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আমাদের সাথে থাকো, এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে বেশি বেশি বলবা যাতে করে আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।